এদিকে এসআইআর নিয়ে তৃণমূলকে কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ। তিনি বলছেন 85 লক্ষ লোকের ভাগ্য এখনো ঝুলে আছে, 50 লক্ষের কোনো তথ্যই আসেনি, আর এদের বেশিরভাগই ফলস ভোটার। আর কি বলেছেন দিলীপ ঘোষ শোনাবো। এখনো আমার যেটা মনে হলো, খবরে শুনলাম প্রায় 85 লাখ লোকের ভাগ্য এখনো ঝুলে আছে। তার মধ্যে 50 লাখ লোকের তো কোনো তথ্যই আসেনি, আসার সম্ভাবনা কম, কারণ এরা সব ফলস ভোটার, জোর করে ভোটার করা হয়েছে। আর তার জন্য বেশ কিছু অফিসারকে শোকই হতে হয়েছে। এই সব মিলিয়ে 85 লাখ লোকের যতক্ষণ না ক্লিয়ার হচ্ছে ততক্ষণ তো ভোট আর ফাইনাল লিস্ট বেরোতে পারে না। আমার মনে হচ্ছে প্রায় হয়ে এসছে, আর সেটা এই ডেট হোক বা এক আধ দিন বেশি লাগতে পারে, সেটা নির্বাচন কমিশন ঠিক করবে। শাসক তো প্রথম থেকেই চাপে আছে, এসআইআর এর নাম শুনেই জ্বর এসছে, সে জ্বর এখনো ছাড়েনি। ফাইনাল লিস্ট যদি বেরিয়ে যায়, আমার জ্বরটা আরো বেড়ে যাবে, 102-3ও হতে পারে না। তৃণমূলীয় কেন ভাবছে তাদের নাম বাদ যাচ্ছে, ঝগড়া করছে কেন? কই অন্য পার্টি তো কেউ প্রদর্শন করেনি, কেউ বিরোধীদের আটকায়নি, বাড়িতে ঢিল মারেনি, ভয় দেখায়নি, বিজেপিও করেনি। আর সেই জন্য ক্ষমতায় এর আগের লাস্ট যে এসআইআর হয়েছে পশ্চিমবাংলায় 2 থেকে 4 সালে, তখন সিপিএম ক্ষমতায় ছিল, আর তাতে সিপিএম এর লাভ হয়েছিল, সিপিএম জিতেছিল সেকেন্ড টাইম। তো টিএমসি কেন ভয় পাচ্ছে হেরে যাবে? এই বিষয় নিয়ে আরো বিস্তারিত কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য। দেবাংশু, আপনি শুনলেন দিলীপ ঘোষ যা বলছেন, পরিসংখ্যান তুলে ধরে এসআইআর এর নাম শুনে শাসক দলের জ্বর এসেছে, চূড়ান্ত তালিকা বেরোলে জ্বর আরো বাড়বে। কমিশন বলছে 5 লক্ষ লোক শুনানিতে আসেনি। এই 5 লক্ষ লোক শুনানিতে আসুক বা না আসুক, এই 5 লক্ষ লোক তো তাদের ম্যাপিং করেছিল। যারা ম্যাপিং করেছিল তারা শুনানিতে এলো কি না এলো সেটা তো দেখার কথাই ছিল না নির্বাচন কমিশনের। কারণ শুরুতে নির্বাচন কমিশনের প্রমিস ছিল যাদের নাম ম্যাপিং হয়ে যাবে, যাদের বাবা মা কিংবা প্রজেনি ম্যাপিং এর ছেলে মেয়ে অথবা দাদু ঠাকুমাদের নাম থাকবে, তাদের পরবর্তীকালে চিন্তার কোনো বিষয় থাকবে না। আজকে আপনারা 30 বার করে লোককে যদি নোটিশ পাঠান, প্রত্যেকের পক্ষে তো সম্ভব না 30 বার করে হাজির হওয়া। বহু পরিযায়ী শ্রমিক আছে ভারতবর্ষের মাটিতে, যারা কেউ কেরালে থাকেন, কেউ গুজরাটে থাকেন, কেউ উত্তরপ্রদেশে থাকেন, কেউ মধ্যপ্রদেশে থাকেন। এক একটা রাজ্যে, যেমন পশ্চিমবঙ্গের মাটিতে বিহার, ইউপি, গুজরাট, রাজস্থান থেকে কোটি কোটি মানুষ আসেন, তেমনি বাংলার বহু মানুষও বাইরে কাজ করেন। তো বাংলার যে মানুষরা বাইরে কাজ করেন তাদেরকে আপনি প্রত্যেকবার যদি 4 বার করে নোটিশ দেন, তাদের পক্ষে অ্যাপিয়ার করা সম্ভব নয়। তো তাদের কাছে না এই ব্যাপারটা তারা অতটা মানে চাকরি বাঁচানোর চাইতে সিরিয়াস হয়তো মনে করছেন না, কিন্তু দুঃখের বিষয় তারা কোথাও গিয়ে বুঝতে পারছেন না তাদের নাগরিকত্ব ছিনিয়ে নেওয়ার গল্প চলছে। ফলে যে মানুষ শুনানিতে উপস্থিত হতে পারেননি তাদের জন্য ভার্চুয়াল শুনানির ব্যবস্থা কেন করেননি? কোভিডের সময় তো হাইকোর্টে ভার্চুয়াল শুনানির ব্যবস্থা হয়েছে, কেন তাদের সাথে ফোনে যোগাযোগ করে অন্যরকম সিস্টেম করা হয়নি? আর দিলীপ বাবু যে বলছেন যে তৃণমূল ভয় পাচ্ছে, তৃণমূল এই জন্য ভয় পাচ্ছে না দিলীপ বাবু, তৃণমূল কংগ্রেস ভয় পাচ্ছে কারণ সাধারণ মানুষকে লাইনে দাঁড় করানো হয়েছে এবং যারা উপস্থিত হতে পারেননি, অবৈধ নাগরিক বলে শুধু উপস্থিত না হতে পাওয়ার কারণে তাদের নাগরিকত্ব কেটে বাদ দেওয়া হচ্ছে। আর এখনো 50 লক্ষ লোকের নাম যাচাই করা বাকি রয়েছে, হাতে রয়েছে 8 দিন সময়। আপনি যদি 7-8 দিন ভাগ করে দেখেন, এক এক দিনে 6.5-7 লক্ষ করে ভেরিফিকেশন, 6.5-7 লক্ষ করে ভেরিফিকেশন করতে গেলে আপনি বলুন তো, 10টা-100টা ভেরিফিকেশন করতে গেলে দুটো যদি ন্যাচারালি ভুল হয়ে যায়, এই দুটো মানুষের দায় কে নেবে? ফলে দিলীপ বাবুরা কিচ্ছু বুঝছেন না, তাদের কাছে এটা একটা খেলা মানুষের জীবন নিয়ে, কিন্তু মানুষের কাছে এটা নাগরিকত্বের অধিকার। আর তৃণমূল কংগ্রেস এবং মমতা ব্যানার্জি তার জন্য শেষ দিন অব্দি লড়বে। দেবাংশু, ধন্যবাদ। আইপ্যাক মামলায় সুপ্রিম কোর্টে হলফনামা পেশ করল ইডি, যেখানে বলা হয়েছে নথি নেওয়ার আগে কোনো তদন্তকারী আধিকারিকের অনুমতি নেননি মুখ্যমন্ত্রী। তিনি যে নথিগুলি নিয়ে গেছেন সেগুলি যে শুধুমাত্র তৃণমূল কংগ্রেসেরই ছিল নাকি সেখানে কয়লা পাচার মামলারও নথি ছিল সে সম্পর্কে ইডি নিশ্চিত না। কিন্তু প্রশ্ন হলো, শুনানির আগে এই হলফনামা জমা দেওয়া হলো না কেন? সুপ্রিম কোর্টে বুধবার ফের পিছিয়েছে আইপ্যাক মামলার শুনানি। শুনানির আগে অবধি হলফনামা জমা দেয়নি ইডি। তারা যেভাবে সর্বোচ্চ আদালতে সময় চেয়েছে তার নেপথ্যে রহস্য খুঁজে পেয়েছেন অনেকেই। শুনানি পেছনোর পর আইপ্যাক মামলায় হলফনামা পেশ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, যেখানে মুখ্যমন্ত্রীর দাবির বিরোধিতা করেছে তারা। 3রা ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানির আগে মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে যে হলফনামা দেন সেখানে দাবি করা হয় মুখ্যমন্ত্রী বিনীতভাবে ইডির অফিসারদের কাছে দল সংক্রান্ত তথ্য নেওয়ার অনুমতি চান। উপস্থিত ইডি অফিসাররা তাতে আপত্তি করেননি এবং তাকে ফাইল ও ডিভাইস নেওয়ার অনুমতি দেন। তা করার পর ইডি অফিসারদের অসুবিধে না করে সেখান থেকে বেরিয়ে যান মমতা বন্দ্যোপাধ্যায়। তার অনেকক্ষণ পর অবধি তথাকথিত এই তল্লাশি চলে। এবার ইডি তাদের হলফনামায় দাবি করেছে নথি নেওয়ার আগে কোনো তদন্তকারী আধিকারিকের অনুমতি নেননি মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী যে নথিগুলো নিয়ে গেছেন সেগুলি যে শুধুমাত্র তৃণমূল কংগ্রেসেরই ছিল নাকি সেখানে কয়লা পাচার মামলার নথিও ছিল সে সম্পর্কে আমরা নিশ্চিত নই। তল্লাশির সময় স্পষ্টত ক্ষমতা এবং শক্তি প্রদর্শন করে ঘটনাস্থলে প্রবেশ করেন মুখ্যমন্ত্রী এবং বারবার বারণ করা সত্ত্বেও তিনি নথি নিয়ে যান। ৩রা ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রীর হলফনামার জবাব দেওয়ার জন্য সুপ্রিম কোর্টে সময় চেয়েছিল কেন্দ্রীয় এজেন্সি। 15 দিন পর 18 ফেব্রুয়ারি অর্থাৎ বুধবারও ফের সুপ্রিম কোর্টে সময় চায় ইডি। বুধবার শুনানির আগে পাল্টা হলফনামা জমা দিতে পারেনি ইডি। সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, ইডির তরফে পাল্টা হলফনামা তৈরি হয়ে গেছে। সুপ্রিম কোর্টের রেকর্ড অনুযায়ী তা এখনো অফিসিয়ালি ফাইল করা হয়নি। আরও কিছুটা সময় লাগবে এবং বুধবারের মধ্যেই তা ফাইল করা হবে। কিন্তু প্রশ্ন হলো, শুনানির আগেই এই হলফনামা জমা দেওয়া হলো না কেন? সুপ্রিম কোর্টে পেশ করা হলফনামায় ইডি দাবি করেছে, তল্লাশির সময় যে পঞ্চনামা তারা তৈরি করেছিল সেটা কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের উপস্থিতিতে করা হয়েছিল এবং পুলিশ কর্তাদের চাপের মুখে কার্যত জোর করে করানো হয়েছিল। ইডির আধিকারিকদের কাজে বাধা দিয়ে এবং তাদের গতিবিধি নিয়ন্ত্রণ করে মৌলিক অধিকার খর্ব করা হয়েছে। তিনি ওই আইপ্যাকের অফিসে আর আইপ্যাকের মালিকের বাড়িতে গিয়ে তদন্তকে বাধাপ্রাপ্ত করলেন, ইডি অফিসারদের কাছ থেকে ছিনিয়ে আনলেন এবং একজন কয়লা কেলেঙ্কারির ব্যাপারে অভিযুক্তর বাড়িতে মুখ্যমন্ত্রী কি করতে গিয়েছিলেন, কেন গিয়েছিলেন, সেটা মুখ্যমন্ত্রীকে শ্বেতপত্র প্রকাশ করতে হবে। এটা তো আজকে সবাই বুঝে গেছে, এতই যাই বলুক না কেন ইডি, যে চুরি করতে এসছিলেন আইপ্যাকের দপ্তরে বা আইপ্যাকের মালিকের ঘরে, তৃণমূলের ডেটা চুরি করতে এসছিল অমিত শাহর নির্দেশে। দিনের পর দিন তারা সুপ্রিম কোর্টে টাইম নিয়ে যাচ্ছে এই কারণেই যে গল্পটা ঠিক বানাতে পারছে না। 18 মার্চ সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি হবে। কৃষ্ণেন্দু অধিকারী, সৌমিত্র রায় ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। কয়লা পাচার মামলার তদন্তে এ নিয়ে তৃতীয়বার পুলিশ আধিকারিক মনোরঞ্জন মণ্ডলকে তলব করল ইডি। 23 ফেব্রুয়ারি সোমবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডির অফিসে তাকে হাজির হতে বলা হয়েছে। সূত্রের খবর, পুলিশ আধিকারিক মনোরঞ্জন মণ্ডল এবারও হাজিরা না দিলে আদালতের দ্বারস্থ হবে ইডি। কয়লা পাচার দুর্নীতির তদন্তে ইডির স্ক্যানারে রাজ্য পুলিশের একাংশ। এই তদন্তে ফের পুলিশ আধিকারিক মনোরঞ্জন মণ্ডলকে তলব করল ইডি। 23 ফেব্রুয়ারি সোমবার সল্টলেকে সিজিও কমপ্লেক্সে তাকে হাজির হতে বলা হয়েছে। কয়লাকাণ্ডে এই নিয়ে তৃতীয়বার পুলিশ আধিকারিক মনোরঞ্জন মণ্ডলকে সমন পাঠালো ইডি। ইডি সূত্রের খবর, দুবার তাকে তলব করা হয়েছিল, তিনি হাজিরা এড়িয়েছেন। ফের তৃতীয়বার রাজ্য পুলিশের এই অফিসারকে তলব করা হয়েছে কয়লা পাচার কাণ্ডে এবং আগামী সোমবার তাকে হাজির হতে বলা হয়েছে। ইডির আধিকারিকরা জানাচ্ছেন, তৃতীয়বার তিনি যদি হাজিরা এড়িয়ে যান তাহলে কিন্তু আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। শুধু তাই নয়, কোর্টে তারা দ্বারস্থ হবেন যে 3বার নোটিশ পাঠানোর পরেও যদি তিনি না আসেন তাহলে কিন্তু কোর্টে দ্বারস্থ হয়ে কোর্টে রিপোর্ট পাঠানো হবে এবং প্রয়োজনে ওয়ারেন্ট ইস্যু করার চিন্তাভাবনা রয়েছে ইডি আধিকারিকদের। সম্প্রতি কয়লা পাচারের তদন্তে একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছে ইডি। আর এই আবহেই 9 ফেব্রুয়ারি এবং 13 ফেব্রুয়ারি 4 দিনের মধ্যে দুবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তলবে হাজিরা এড়ান পুলিশ আধিকারিক মনোরঞ্জন মণ্ডল। সূত্রের খবর, তার তরফে চিঠি দিয়ে বা অন্য কোনো মাধ্যমে কিছুই জানানো হয়নি। কলকাতায় দায়ের হওয়া কয়লা পাচার মামলার তদন্তে আদালতে জমা দেওয়া রিপোর্টে ইডি দাবি করে, পুলিশ মাফিয়া যোগসাজশেই এ রাজ্যে চলছিল কয়লা পাচারের সিন্ডিকেট। সেখানে কয়লা পাচারের প্রোটেকশন মানি দিয়ে প্রচুর টাকা ঘুষ নিতেন বারাবণী থানার প্রাক্তন ওসি মনোরঞ্জন মণ্ডল। ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার ও ট্রানজাকশন আইডির উল্লেখ করে ইডি আদালতে জমা দেওয়া রিপোর্টে দাবি করে, মনোরঞ্জন মণ্ডলের ব্যাংক অ্যাকাউন্টে বিপুল পরিমাণ ঘুষের টাকা ঢুকেছে। রিপোর্টে ইডির তরফে দাবি করা হয়, বারাবণী থানায় থাকাকালীন চিন্ময় মণ্ডল, কিরণ খাঁ, প্রবীর দত্ত এদের মাধ্যমেই ঘুষের টাকা নিতেন রাজ্য পুলিশের আধিকারিক মনোরঞ্জন মণ্ডল। ইডির দাবি, হোয়াটসঅ্যাপ চ্যাটে মনোরঞ্জন মণ্ডল একটি 1 কোটি টাকার চেকের ছবি শেয়ার করেছিলেন, যেখানে অ্যাকাউন্ট হোল্ডার হিসেবে নাম রয়েছে ধৃত কয়লা মাফিয়া চিন্ময় মণ্ডল ও তার সহযোগী প্রবীর দত্তর। এরপর 2025 সালের 10 নভেম্বর 1.5 কোটি টাকার চেক জমা পড়েছে প্রবীর দত্তর অ্যাকাউন্টে। চিন্ময় মণ্ডল তা শেয়ার করেছেন। ইতিমধ্যে চিন্ময় মণ্ডল ও কিরণ খাঁকে গ্রেফতার করেছে ইডি। মনোরঞ্জন মণ্ডলের সহযোগী প্রবীর দত্তকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। গত 27 জানুয়ারি বারাবণী থানার প্রাক্তন ওসি মনোরঞ্জন মণ্ডলকে বুদবুদ থানার ওসির দায়িত্ব দিয়ে বদলি করা হয়, কিন্তু তিনি দায়িত্বভার নেওয়ার আগেই 3রা ফেব্রুয়ারি কয়লাকাণ্ডে তার দুর্গাপুরের বাড়িতে তল্লাশি চালায় ইডি। এরপর 10 ফেব্রুয়ারি তাকে আসানসোল দুর্গাপুর কমিশনারেটের স্পেশাল ব্রাঞ্চে বদলি করা হয়। এবার ইডির তৃতীয় তলবে মনোরঞ্জন মণ্ডল হাজিরা দেন কিনা সেটাই দেখার। প্রকাশ সিনহা, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।